সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজকে ভিডিওটা না একটু লেট করে শুরু করেছি, দুদিন ধরে তো বৃষ্টি চলছিল, তাই সকালবেলা এই যে এত কাছাকাছি ছিল সেগুলো সব কমপ্লিট করেছি। নিচে গিয়ে গোপুসোনাকেও ঘুম থেকে তুলে নিয়েছি, তারপরেই আজকে ভিডিওটা শুরু করছি। আর এই দেখো, এখানে বৃষ্টির জন্য তো আর কি ঝড়ও হচ্ছিল, তাই জন্য তো দেখো সমস্ত গাছগুলো যেগুলো আর কি ওপরের দিকে রাখা থাকে সেগুলো তো সব নিচে নামিয়েছিলাম, তাই আজকে সকালবেলা সেগুলোকে আগে তুলে দিলাম, নাহলে না ছাদটা পুরো স্যাঁত করছে। আর এই যে ঘরের গাছগুলো সব তো আমার ছাদে রাখা ছিল, তবে আজকে যা রোদ উঠেছে আজকে আবার সবাইকে নিচে নিয়ে যেতে হবে। জানো তো, বৃষ্টি আসলে এইটাই একটা আমার খুব কষ্টের হয়ে যায়, নিচ থেকে সমস্ত গাছ টানতে টানতে ওপরে আনা, আবার রোদ উঠে গেলে আবার তাকে টানতে টানতে নিচে নিয়ে যাওয়া। আর যতই এরা ঘরের গাছ হোক না কেন, বৃষ্টির জল কিন্তু গাছের কাছে একদম অমৃতের মতো, তাই গাছগুলোকে বারবারন্ত রাখতে গেলে একটুকু তো করতেই হয়। আর জানো তো, এই বৃষ্টির মধ্যে একদিনকে না 3টে লঙ্কার চারাও লাগিয়েছি। আর এইখানে দেখো, এখানে বেলফুল গাছে অনেক ফুল এসছে, এখানে একটা জবা ফুলও ফুটেছে। আর এদিকে মোটামুটি গাছে জানো তো অনেকই ফুল ছিল, আর গাছগুলো জানো এত সতেজ হয়েছিল বৃষ্টির জলে, কি বলবো। এইদিকে দেখো নীলকণ্ঠ গাছটাতে মানে ফুল ফোটা তো একদম বন্ধই করে দিয়েছিল, কত ফুল ফুটেছে। প্লাস এই দেখো, আমি নিচে সব বীজ ফেলেছিলাম, এত গাছ বেরিয়েছে। তো আস্তে আস্তে কী ঠিক করেছি বলো তো, ওই গাছটা মানে যে গাছগুলো নতুন হয়েছে ওদেরকে রাখবো, আর এই গাছটাকে না ফেলে দেবো, তাহলে নতুন গাছে ফুলগুলো ফুটবে আরও ভালো। আর এইদিকে দেখো, আমার এই ভূতের মতো কলকে ফুল গাছে না আজকে একটা ফুল ফুটেছে। সচরাচর না এই দিকটা আসা হয় না, এইদিকে দেখো সেরকম একটা গাছ নেই, আসা হয় না, তবে আজকে গিয়ে দেখি ওই মরা গাছেও একটা ফুল ফুটেছে। না গো, এইবার গাছটাকে যত্ন করতে হবে, ও যতক্ষণ বিনা যত্নে একটা ফুল দিয়েছে, তাহলে যত্ন করলে অনেকই ফুল পাবো। আর এই তো এখন নিচের কাজও সব কমপ্লিট, ছাদের কাজও কমপ্লিট, এবার শুধু ঘরের কাজ কটাই বাকি আছে, কারণ এই দুই জায়গা ঠিক করতে গিয়ে ঘরটাই এখনও ঠিকঠাক করে করা হয়নি। আর দেখছো তো চারিদিকেই আমার নাইটিগুলো ঝুলছে, আর কি ছাদে তো মেলাই যাচ্ছিল না, এত বৃষ্টি আসছিল। আর জানো তো, এই দুদিন ধরে বৃষ্টি হয়েছে, এই যে বৃষ্টির জল আমার একটু আধটু মাথায় পড়েছে, পায়ে লেগেছে, আমার কিন্তু আবার ঠান্ডা লেগে গেছে, প্লাস রাতের দিকে জ্বরও এসেছিলো, সবই দ্বারাও তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই জানতে চেয়েছিলে আমার এখানে জানলায় কি গাছ লাগানো থাকে। তো এখানে মানি প্ল্যান্ট থেকে শুরু করে জেড প্ল্যান্ট, অ্যাগ্লোনিমা, লাকি ব্যাম্বো, সং অফ ইন্ডিয়া, এইসব দিয়ে কিন্তু অনেক গাছ লাগানো থাকে। আর এখন এই যে স্ট্যান্ডের ওপর যে গাছটা রাখছি, এটা হচ্ছে আমার স্পাইডার প্ল্যান্ট, আগেরটা তো মারা গেছিলো, তো মার কাছ থেকে এই গাছটা নিয়ে এসেছি। কি সুন্দর বলো দেখতে, তোমরাও অনেকেই বলেছো গাছটা ভীষণ সুন্দর দেখতে। আর এইদিকে দেখো, এখন যে সবুজ টবে যে গাছটা রাখলাম ওটা হচ্ছে লিপস্টিক অ্যাগ্লোনিমা, আর এইটা হচ্ছে হোয়াইট মানি প্ল্যান্ট। তো এই হচ্ছে আমার গাছের কালেকশন। তবে জানো তো, আরও গাছ লাগানোর ইচ্ছা থাকে, কিন্তু আমার ঘরে আর জায়গাও নেই, আর কৌশিক বলেছে আর কিনেও দেবে না, কারণ আমি নাকি ওপরটাকে আস্তে আস্তে পুরো জঙ্গল করে ফেলছি। কিন্তু কি বলতো, দেখবে গাছ দিয়ে ঘর সাজালে যে সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্য কিন্তু না অন্যান্য জিনিসে থাকে না, এটা না আমার খুব মনে হয়। তো যতটা আমি দেখবে সাজানোর চেষ্টা করি, আমি কিন্তু গাছ দিয়েই সাজানোর চেষ্টা করি। আর এই তো এখন বিছানাটাকেও একদম সুন্দর করে গুছিয়ে নেবো, দেন আমার যা টুকটাক ডাস্টিংয়ের কাজ আছে সেগুলোও খানিকটা করে রাখবো, কারণ রবিবার করে জানো তো একদমই সমান হয় না, ওই জন্যই শনিবারে করে রাখি, তারপরে আবার সোমবারে করি। আর চলো এখন এইখানের কাজ করা করতে করতে তোমাদের সাথে একটা অনেক বড় কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে দেবারতী মুখার্জি দিদিভাই লিখেছে, ইন ইয়োর ব্লগস উই হ্যাভ সিন ইয়োর ফাদার ইন ল কোয়াইট ফিউ মেনি টাইমস। ওনাকে দেখে তো বেশ সুস্থ আর স্টেডি মনে হচ্ছে, তো উনি তো বাড়িতেই থাকেন, যতটুকু তোমার গল্প দেখে বুঝেছি। ইন দ্যাট কেস তুমি বাড়ির সব কাজ করো একা হাতে, এত নিপুণতার সাথে নিজেও হাতে সব কাজ করো, স্টিল বাজারঘাটও তোমাকে করতে হয়। যদি এটা একেবারেই তোমার সংসার, তোমার পার্সোনাল ম্যাটার, কৌতূহলবশত জিজ্ঞেস করছি, উনি বাজার অন্তত করে দিলে তো তোমার একটু রিলিফ হয়। দেখো দিদিভাই, হ্যাঁ তুমি কথাটাই একদমই পার্সোনালভাবেই জিজ্ঞেস করেছো, তো ব্যাপারটা আমি ছোটোর মধ্যেই তোমাকে শেয়ার করছি, তো এই বাকিটা তুমি বুঝে নিও। ব্যাপারটা হচ্ছে, দেখো একটা মেয়ে বিয়ের পর তার কিন্তু প্রচুর খুঁত, সেগুলো তার শ্বশুরবাড়িতে এসেই প্রথমত প্রকাশ পায়। আর সত্যি কথা বলতে, আমি এখন ভালো বৌমা হওয়ার পরীক্ষায় নেমেছি, আমি কতটা কি হ্যান্ডেল করতে পারছি, কতটা একা হাতে সব করতে পারছি, তো আমি এখন সেই পরীক্ষাটাই নেমেছি। জানি না এই পরীক্ষা আদৌ আমার পাস হবে কি না, আর এই পরীক্ষার লেন্থ কতটা সেটাও আমার জানা নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর শ্বশুরমশাইয়ের ব্যাপারটা, উনি হচ্ছে একটু পুরনো দিনের মানুষ, তো ওনার ধারণা অনুযায়ী যে বাড়িতে তো বৌমা আছে, তাহলে শ্বশুরমশাই কেন কাজ করবেন। শ্বশুরমশাই এখন রিটায়ার পারসন, উনি এখন আরামায়েশ করবেন, বাড়িতে বৌমা আছে, সব কাজ এখন ওই সামলাবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, কারোর ধারণার মধ্যে তো আর জোর করে ধারণা চেঞ্জ করা যায় না, আর এইসব ব্যাপার আমি কী বা বলবো। ওই জন্য বাবা যে যা বলে আমি চোখ কান বুঝে নিজের কাজ করে যাই। আর তোমাকে আর একটা কথাও বলছি, যে তুমি যদি আমার ফ্যামিলিতে আমার সম্পর্কে জিজ্ঞেস করতে যাও, দেখবে আমার সম্পর্কে একটাও পজিটিভ কথা শুনতে পারবে না। আর জানো তো, আমার তো এইটা
মনে হয় একটা মেয়ের মধ্যে কতটা খুঁত আছে সেটা মনে হয় বিয়ে না হলে কোনো মেয়েই জানতে পারে না। কারণ তার বাবা মার কাছে তার সে সবসময় ভালো, কিন্তু শ্বশুরবাড়ি আসলেই সে সবার চক্ষুশূল হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার, আশা করছি তুমি বুঝতে পেরেছো। আর এর বেশি বলার সত্যিই সোশ্যাল মিডিয়ায় আমার পক্ষে সম্ভব না, তাও হয়তো অনেকটাই বলে ফেলেছি। সচরাচর আমি জানো তো এইগুলো শেয়ার করি না, কিন্তু তুমি জিজ্ঞেস করলে তাই ভাবলাম যেটুকু সম্ভব হয় বলা সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো এইদিকে দেখো কাজ করতে করতে আমার মানে গল্প করতে করতে অনেকটাই কাজ হয়ে গেছে। আর তোমরা আজকেও একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ যথারীতি আমার জ্বরও এসেছে, প্লাস আবারও ঠান্ডা লেগে গেছে, যার জন্য মাঝে মধ্যে না একটু নাকটা টানা টানা হয়ে যাচ্ছে, প্লাস গলাটাও একটু ভারী ভারী। কি হয়েছে জানি না, দেখো সেই কবে থেকে কাশি শুরু হয়েছে, ওষুধ খেলাম, কাফ সিরাপ খেলাম, কৌশিক জ্বরের ট্যাবলেট এনে দিয়েছে সেটা আবারও খেয়েছি, কিন্তু ওই কাশি যেন আমার আর ঠান্ডা লাগা আমার পেছন ছাড়ছে না। জানি না এর থেকে কী করে আমি মুক্তি পাবো। আর জানো তো আরও কী হয়েছে, এই যে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার, এর ফলে আমার আরও কষ্ট হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা প্লিজ আর কটা দিন একটু অ্যাডজাস্ট করো। গলাটা আমার এখনও ভারী ভারী হয়ে রয়েছে, আমি নিজেও বুঝতে পারছি, কথা বলতে বলতে না একটু সমস্যাও হচ্ছে। তো এইদিকে তো ওপরের কাজ, এই যে ঘরটার ঝাঁট দেওয়া কমপ্লিট, উপরের কাজ সম্পূর্ণ শেষ। আর জানো তো ওপরটা ঝাঁট দিতে এত সময় লাগে না, কি বলবো। তো দেবারতী দিদি আরও একটা কোশ্চেন জানতে চেয়েছে যে পিসি তো থাকে, তাহলে কেন আমি ওপরের ঘরটার ঝাঁট দিই, নিচের ঘর ঝাঁট দিই। দেখো ব্যাপারটা হচ্ছে, বাড়িতে আর্নিং মেম্বার বলতে একমাত্র কৌশিক, আর আমাদের এখানে না কাজের লোকের প্রচণ্ড ডিমান্ড। তো সেদিক থেকে দেখতে গেলে না পিসি হচ্ছে শুধু নিচের ঘর মুছবে আর বাসন মেজে দেবে। তো এইটা করতেই পিসির হচ্ছে নেয় 1000 টাকা মতো। তো এর বেশি করাতে গেলে সত্যি কথা বলতে চার্জেসটা অনেকটাই বেড়ে যাবে, আর সেটা এই মুহূর্তে আমাদের পক্ষে বিয়ার করা একটু কঠিন। তো সেই জন্য নিচটুকু পিসি করে, আর ওপরটা সত্যি কথা বলতে অতটা কষ্ট হয় না। হ্যাঁ কষ্ট হয় যেদিনকে পিসি আসে না, বাট এমনি আমার করতে অতটা কষ্ট হয় না, তাই এইটুকু আমিই করে নিই। দেখো এখন আমরা মানে নতুন সংসার জীবন শুরু করেছি, এখনও আমাদের বেবি পর্যন্ত হয়নি, তো একটু তো বুঝে শুনে চলাতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে দেখো প্রথমেই বসিয়ে দিচ্ছে হচ্ছে আমের চাটনি, কারণ কৌশিক চাটনি খেতে প্রচণ্ড ভালোবাসে। আমার যা অবস্থা, আমার আর চাটনি খাওয়া হয়নি, এখানে ওর জন্যই করছিলাম। আর জানো তো চাটনিটা অনেকটা কড়াও হয়ে গেছে। তো এখানে করছি আজকে আমের চাটনি। আর তবে তার আগে দেখলে তো একটু ভাজা মশলা বানিয়ে নিলাম। তো ওখানে দিয়েছিলাম হচ্ছে 5 ফোড়ন, একটু দিয়েছিলাম মৌরি আর শুকনো লঙ্কা, সেটাকেও গুঁড়ো করে নিয়েছি। আর এই যে চাটনি খেতে তো তোমরা জানোই, চাটনি বলো চা বলো, আমি এই ঠাকুরের নকুলদানাগুলোকে ইউজ করে নিই, কারণ কি বলো তো কিনে আনা জিনিসটা ফেলতে খুব গায়ে লাগে। আর ওইভাবে বসে বসে দেখো নকুলদানা খাওয়াও সম্ভব না। তো এদিকে দেখো চাটনিটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে। ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে চাটনিটা বাটিতে ঢেলে ওপর থেকে আর একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম। এত দারুণ খেতে হয়েছিল না, কৌশিক তো বলছে এত সুন্দর চাটনি করেছে পুরো বিয়ে বাড়ির মতো। জানো তো এই ভালো ভালো রান্নাগুলো করার পর কৌশিক যখন এই ছোটো ছোটো কমপ্লিমেন্টগুলো দেয় না, ভীষণ ভালো লাগে। কারণ কি হয় বলো তো, বাপিকে যাই রান্না করে দিই না কেন, বাপি হ্যাঁ না ভালো মন্দ কিছুই বলে না। তো দেখবে কোনো একটা যদি রান্না যদি নতুনত্ব করা হয় না, তখন একটুখানি মনে হয় যে কেউ একটুখানি কিছু বলুক, ভালো হয়েছে না খারাপ হয়েছে। কিন্তু বাপি যেহেতু কোনোই কমপ্লিমেন্ট দেয় না, তাই কৌশিক যখন ছোটোখাটো কমপ্লিমেন্টগুলো দেয় না, আমার ভীষণ ভালো লাগে। তো এইদিকে আজকে টিফিনে বানাচ্ছে হচ্ছে চিনের পোলাও। আর সকালবেলা না আজকে মানে রুটি বলো পরোটা বলো কোনোটাই করতে ইচ্ছা করছিল না, আর কি ঠান্ডা লেগে অলরেডি শরীরটা খারাপ হওয়া শুরু হয়ে গেছিলো। তো এখানে এই যে চিড়ের পোলাও নিয়ে নিয়েছি। তো এখানে আমার রয়েছে, কৌশিকের রয়েছে, আর অরির রয়েছে, আর বাপির খাওয়া আগে হয়ে গেছে। তো এই যে চিড়ের পোলাও দেখে ও তো আর সামলাতেই পারছে না। হ্যাঁ আর একটা কী বলো তো, এই যে অরি কিন্তু আমার হাতে নিত্য নতুন রান্না খেতে ভীষণ পছন্দ করে। ও এত পছন্দ করে, রান্না যদি ভালো নাও হয় ও তাও বলে আন্টি ভালো হয়েছে। কত ভালো বাচ্চা বলো তো। তো আজকে দুপুরবেলা করবো হচ্ছে ডালের বড়ার তরকারি। তো গতকাল রাতেই ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে নুন, হলুদ, একটু ধনেপাতা কুচি আর একটুখানি হিং দিয়েছিলাম। হিং দিলে জানো তো ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। তো এই সমস্ত কিছু দিয়ে ডালটাকে মেখে নিয়েছি। আর এখন এখানে কেটে নিচ্ছি হচ্ছে লাউ। গতকাল দেখেছিলে না আর কি, গত ভিডিওতে যে লাউ কিনে এনেছিলাম, তো সেই লাউটা আজকে করব। তবে আজকে না লাউ ডাল করব না, তবে আজকে করবো হচ্ছে লাউ শুক্তো। চলো সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে এখানে না যা যা এক্সট্রা রান্নাগুলো আছে সেগুলো করে নিই। এখানে তো করবো হচ্ছে ডালের বড়ার তরকারি, ওই জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে। এটার কী রেসিপি শেয়ার করব। তো তোমরা এখানে রান্নাবান্নাগুলো দেখতে থাকো, আমি ততক্ষণ বেশ কিছু কমেন্ট করে নিই। ও তার মধ্যে একটুখানি দেখলাম লাউ এনেছিলাম, তো কৌশিকের আবার লাউয়ের খোসা ভাজা খেতে খুব ভালো লাগে। তো দেখলাম খোসাগুলো ফেলে দিয়ে কি হবে, তাহলে ওকে একটু ভেজেই দিই, ও তাহলে খেতে ভালোবাসে, যতক্ষণ ওর খেতে ভালো লাগবে।
তো আমার গত ভিডিওতে রুমা ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ঠাকুরঘরটা দেখলে সত্যি মনটা একদম ভরে যায়, মাধবের মুখটা যেন ঝলমল করে। হ্যাঁ গো দিদিভাই, মানে ঠাকুরের ওখানে পুজো করতে বসলে আমার কখন যে সময় চলে যায় আমি বুঝতে পারি না, যার জন্য পুজো করতে আমার অনেক সময় লাগে। আর কমেন্ট করেছিল ঘরকন্যার হেসেল থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল দীপা নিয়োগী দাস দিদিভাই, রাজবীর ঘোষ অ্যাকাউন্ট থেকে একজন দিদিভাই, আর কমেন্ট করেছিল তাতান শর্টস থেকে ডলি দিদিভাই, আর কমেন্ট করেছিল হ্যাপি মাইন্ড থেকে। তো দিদিভাই লিখেছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, লাভ ফ্রম আসাম, আমি ক্লাস 7-এ পড়ি। বাবা, তুমি 7-এ পড়ো তাতেও তোমার আমার ব্লগ এত ভালো লাগে, অনেক অনেক থ্যাংক ইউ গো তোমাকে। আর তুমি শুধু ব্লগ দেখো না, তুমি কিন্তু তার সাথে তোমার পড়াশোনার দিকেও মন দিও, কারণ সামনেই তোমার 8, 9, 10 আসছে, সেখানে তো বড় বড় পরীক্ষা তোমার জন্য অপেক্ষা করছে। তো এখন কিন্তু অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আর কমেন্ট করেছিল সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে অফিস থেকে ফিরেই তোমার ভিডিও দেখতে লাগলাম, খুব ভালো লাগলো, কাজের প্যাটার্ন তোমার সাথে আমার অনেকটাই মিলে যায়, তাই দেখতেও খুব ভালো লাগে। হ্যাঁ গো দিদিভাই, এটা জানো তো আমারও হয়, কারোর সাথে আমার যখন কাজের প্যাটার্নটা মিলে যায় না, তখন আমারও মনে হয় যে ও তো কাজ করতে পারছে, তাহলে আমিও ঠিক পারবো। তো এখানে দেখো এখন বানাবো লাউ শুক্তো, তো সেই জন্য এখানে আদা, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, একটু পোস্ত আর খানিকটা রাঁধুনি নিয়েছিলাম, তো সেইটা দিয়েই একটা এখানে পেস্ট বানিয়ে নেব। আর তবে তার আগে এইদিকে দেখো বড়ার ঝোলটা হয়ে গেছে, বড়ার ঝোলটা কিন্তু নামিয়ে নেব, তারপরেই আমার শুক্তোর যোগাযন্ত্র শুরু করব, কারণ কড়াটা ফাঁকা না হলে তো শুক্তোটা করতে পারবো না। তো এইদিকে দেখো বেশ সুন্দর করে একটা বড়ার ঝোল করে নিচ্ছি। আর কি কৌশিক আজকে বলেই ছিল ও আজকে আলু পোস্ত, পনির, ফুলকপি, সোয়াবিন কিছুই খাবে না, তো সেই জন্যই ওকে বড়ার ঝোলটা করে দিলাম। তো এইদিকে দেখো শুকনো খোলা একটুখানি রাঁধুনি আর 5 ফোড়ন আর কি রোস্ট করে একটু গুঁড়িয়ে নেব, এটাই আর কি শুক্তোর শেষে ওপর থেকে দিয়ে দেবো, খুব সুন্দর একটা গন্ধ আসে। তো এখন দেখো কড়ার মধ্যে তেল গরম করে তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম একটুখানি জিরে ফোড়ন। তো এইটা ফোড়ন দেওয়ার পর যে মশলাটা তখন বাটলাম না পোস্ত, সাদা সর্ষে দিয়ে, সেইটা দিয়ে দিয়েছি, দিয়ে তার সাথে এখন এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই মশলাটার থেকে যেই তেল ছাড়তে শুরু করেছে তখনই সেদ্ধ করা যে লাউগুলো ছিল, আমি না আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেদ্ধ করা যে লাউগুলো ছিল সেটা দিয়ে দিয়েছি। আর কি বলো তো, লাউটা যদি আগে থেকে সেদ্ধ করে দেওয়া হয় না, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে দেখো ড্রাই রোস্ট করা মশলাটাও গুঁড়িয়ে নিয়েছি, ওদিকে দুধটাও জাল দিয়ে নিয়েছি। তো এখানে দেখো ওপর থেকে ওই ভাজা মশলাটা বেশ খানিকটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে এখানে দুধটাও জাল দিয়ে দুধটা দিয়ে দিয়েছি, কারণ শুক্তো ছাড়া মানে শুক্তোতে দুধ ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ। তো জানো তো খেতে দারুণ হয়েছিল, কোনোদিন করিনি, ওই যে মা দেখলে না আগের দিন দুধ মানে শুক্তো দিয়েছিল লাউয়ের, তো সেটা খেতে ভীষণ ভালো লেগেছিলো, তাই রেসিপিটা মায়ের থেকে শুনে শুনে কিন্তু এখানে করেও নিয়েছি। আর এখন এই তো ওপর থেকে একটু ঘিও দিয়ে দিয়েছি, ব্যাস আজকের মতো রান্নাবান্না আমার কমপ্লিট। তো আজকে রান্না তো দেখতেই পাচ্ছি, এখানে রয়েছে কাঁকরোল ভাজা, লাউয়ের খোসা ভাজা, ওখানে রয়েছে হচ্ছে চাটনি, ডালের বড়ার তরকারি, সাথে রয়েছে লাউ শুক্তো। তো শনিবারের এই হচ্ছে আমাদের মেনু। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল দীপর্ণা সেন, আর কমেন্ট করেছিল লিলিমা মাইতি দিদিভাই যে রান্নাঘরের ট্যুর দাও। দিদিভাই রান্নাঘরটা আমার ভীষণ ছোট, ট্যুরে যে আমি কি দেখাবো আমি সত্যিই বুঝতে পারছি না। আর কমেন্ট করেছিল ঘরপূর্ণা সুস্মিতা থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার পুজো দেওয়া যে আমার কি ভালো লাগে, আর ধুনোর গন্ধ ঘরে পজিটিভ ভাইবস বয়ে আনে ঠিকই, তবে রোজ ধরালে ঘরে কালি হয়। হ্যাঁ গো, এই জন্যই আমি না রোজ ধরানোটা বন্ধ করে দিয়েছি, এখন ওই মঙ্গল, বৃহস্পতি আর শনিবার করেই ধরাই। আর কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, সুহানা খান দিদিভাই আর ঝুম্পা পাল দিদিভাই লিখেছে তোমার ভিডিওগুলো দেখা আমার এখন রোজকার অভ্যেস হয়ে গেছে। থ্যাংক ইউ দিদিভাই, এতটা ভালোবাসা দিয়েছো। আর তুমি লিখেছো রাজুদার বাড়ি, আর কি রাজুদার যে পকেট পরোটা সেই দাদার বাড়ি তোমার বাড়ির পাশে। আমার জানো তো মানে ফোনেই দেখেছি, কোনোদিন এখনো সামনাসামনি গিয়ে খাওয়া হয়নি। আর কমেন্ট করেছিল শাইনি গাঙ্গুলি দিদিভাই। আর সুরবিদি লিখেছে তোমার শ্বশুরমশাই তাও একদিকে ভালো, রান্নার এক্সপেরিমেন্ট করলে খায়, আর আমার বাড়িতে এক্সপেরিমেন্ট করলে কেউ খায় না, সে যতই ভালো হোক হাজব্যান্ড ছাড়া কেউ খায় না। এবার তোমাদের কি বলো তো ব্যাপারটা বললাম, বাপি ওই যে খারাপ হোক ভালো হোক কিছুই বলে না, আর যদিও বা কিছু আমার খুঁত পায় সেগুলো আমাকে বলে না, সেগুলো অন্য কাউকে বলে। তো সেই জন্য না আমার কোনো অসুবিধা হয় না, যা এক্সপেরিমেন্ট করি ও বাপিকে দিয়ে দিই, বাপি না চুপচাপ খেয়ে উঠে পড়ে। তবে জানো তো এক্সপেরিমেন্ট করে আমার কি সুবিধা হয়, নতুন নতুন রান্নাগুলোকে না শিখতে পারি। তো এইদিকে দেখো নিচের রান্নাবান্নার সমস্ত কাজ ছেড়ে এই যে ওপরে চলে এসেছি, ওপরে এসে আমি এখানে ঘরটা মুছে দিচ্ছি, আর কৌশিক কিন্তু নিচে পুজো দিয়ে নিয়েছে। তো সেই জন্য না আজকে স্নান করে আমার আর পুজো দেওয়ার ব্যাপারটা ছিল না, তারপরে খেয়ে দিয়ে এই যে শুয়েছিলাম, তারপর থেকে আমি আর উঠতে পারিনি, খুব শরীর খারাপ লাগছে সকলকে। তো দুপুরের পর তোমাদের সাথে এখন আবার দেখা হচ্ছে।
দুপুরবেলা থেকে শরীরটা প্রচণ্ড খারাপ করে গেছে। আমি ফোন হাতেই নেইনি। তোমরা যে কী কমেন্ট করেছো সেটা পর্যন্ত আমি যে দেখবো না, আমার ফোনের দিকে তাকাতে ইচ্ছা করছে না। কিন্তু এখন কিছু কাজ রয়েছে। কৌশিক গেছে হচ্ছে বাজারে, ওকে ও বললো আসার সময় একটা প্যারাসিটামল নিয়ে আসবে। টেম্পারেচারটা না বেশ অনেকটাই বেড়েছে, প্লাস ঠোঁট শুকিয়ে যাচ্ছে, জিভ শুকিয়ে যাচ্ছে, চোখ জ্বালা করছে, জল পড়ছে, এসব হচ্ছে। তো রাতের দিকে না জ্বর আসলেও আসতে পারে। তো ওকে বললাম একটা প্যারাসিটামল এনে রেখে দিতে। তো বাজে হচ্ছে 6:30। আমার এখনও নিচে যাওয়ার ক্ষমতা হয়নি যে গিয়ে সন্ধ্যেটা দেবো। তো সন্ধ্যে তো দিতেই হবে, তার মধ্যে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে। সবাই চারিদিকে শাঁখ বাজাচ্ছে। এতটা শরীরটা খারাপ হয়ে গেল না, আমার আর ভালো লাগছে না। সেই কবে থেকে বলো তো কাশি মাসি দিয়ে চলছে, কবে যে আমি একদম আগের মতো পারফেক্ট হব আমি জানতেও পারছি না। তো চলো বাকি কথা কাজ করতে করতে হোক, নিচে গিয়ে আগে সন্ধ্যেটা দিই, অনেকটা সন্ধ্যে হয়ে গেছে। আর এরপর এই তো সন্ধ্যেবেলা অভি এসেছিল। আর জানো তো আমি যখনই পুজো দেই ও কিন্তু আমার সাথে বসে বসে জানো একদম দেখো ভালো ছেলের মতো চুপচাপ বসে পুজো দেয়। শুধু ওর একটাই ডিমান্ড থাকে যে ওকে একটু কাঁসরটা বাজাতে দিতে হবে, একটু ঘন্টা বাজাতে দিতে হবে, আর ওই যেটা দিয়ে ময়ূর পাখাটা দিয়ে ঠাকুরকে হাওয়া দেয় সেইটা একটু ওকে হাওয়া দিতে হবে, তাহলেই কিন্তু ও খুশি। আর যার জন্য দেখো আমি পুজো দিচ্ছি, ও কিন্তু সমানে আমার পাশে বসে, প্লাস আমি যে পুজো দিচ্ছি না ও কিন্তু সমানে উলু দিয়ে যাচ্ছিল। তারপর এই যে গাটা ভালোই গরম ছিল। তো আজকে সন্ধ্যাবেলার টিফিনে আর রয়েছে আমার দুধ আর বিস্কুট। মা বললো এইটা খা, তাহলে একটুখানি গায়ে জোর পাবি। তবে জানো তো আজকে দুধটা আমি গরম করিনি, দুধটাও কৌশিক গরম করে দিয়েছে, প্লাস ওর নিজের জন্য চাটাও ওই করে নিয়েছে। তো এখানে আর কি দুষ্টুর ভাই অভি বসে বসে আর কৌশিক বসে বসে এখানে হচ্ছে দুধ চা আর বিস্কুট খাচ্ছিল। দেন তারপরে ওপরে এসে এই যে সেই পয়লা বৈশাখের সোনপাপড়ি ছিল, কৌশিক কবে আসবে সেই অপেক্ষায় আমি বসেছিলাম। তারপরে একসাথে খুলে একসাথেই খাবো। তো তারপর সন্ধ্যেবেলা এইটাও খেয়ে নিয়েছিলাম। তো এরপর না আর ভিডিও করা সম্ভব হয়নি গো। তো মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি, জাস্ট খাওয়া দাওয়া করে এলাম। তারপর যেন জ্বরের ট্যাবলেটটা যেই খেতে গেলাম, ট্যাবলেটটা গেল ঠিক এইখানটা আটকে, তেতো হয়ে সারা শরীরটা কেমন হয়ে গেল। এই জন্য আমার জ্বরের ট্যাবলেট একটুও খেতে ইচ্ছা করে না, কারণ আমি গিলতে পারি না। ঠিক আমার এই জায়গাটায় গিয়ে না ওষুধটা আটকে যায়, আর ওষুধেতে কেমন একটা বিশ্রী টেস্ট হয়ে যায়। তো অবস্থা খুব খারাপ, জাস্ট খেয়ে এসেছি বলে একটু তো উঠে বসতে পেরেছি। এরপর শুলে জানি না আমি কাল সকালে কখন উঠবো। যদি ভালো থাকি তাহলে তোমরা রবিবারে ভিডিও পেয়েছো, যদি না ভালো থাকি তাহলে সোমবারে ভিডিও পেয়েছো। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। চলো আজকের জন্য টাটা।